আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে যে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে জানুয়ারির 15 তারিখ 2025 সাল। মূলত আজকে ছাত্রদের পক্ষ থেকে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার জন্য সরকারের যেই সময়সীমা বেঁধে দিয়েছিল, আলটিমেটাম দিয়েছিল, আজকে তার শেষ দিন। কিন্তু আজকে সেই ঘোষণাপত্র হচ্ছে না, প্রোক্লেমেশনটা আজকে ঘোষণা করতে পারছে না। সেগুলি গতকালকেই আমরা নিশ্চিত হয়েছি। বিশেষ করে আমাদের বর্তমানে এক উপদেষ্টা, ছাত্রদেরই এক উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, তিনি বিষয়টি স্পষ্ট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ছাত্রদের যেই প্রোক্লেমেশনের যেই প্রাথমিক প্রস্তাবনা, সেগুলি নিয়ে তারা প্রায় 11-12 দিন বিচার বিশ্লেষণ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আনঅফিসিয়ালি আলোচনা করেছেন বা তাদেরকে চিঠি দিয়েছেন। এই বিষয়গুলি করেই এই পর্যন্ত গিয়েছে। তো ফাইনালি আগামী বৃহস্পতিবার তারা নির্ধারণ করেছেন যে সেদিন তারা সকল দলকে আহ্বান করবেন, অন্তত সকল দলের প্রতিনিধি যেন সেখানে নিশ্চিত হয় সেই বিষয়টা তারা খেয়াল রাখবেন এবং সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী হয়তো একটা সিদ্ধান্ত আসতে আছে, সেটা আগামী বৃহস্পতিবারই ঘোষণা হবে, এরকম না, হয়তো আরো কিছুদিন বিলম্ব হবে। এই বিষয়টা উনি স্পষ্ট করেছেন যে প্রোক্লেমেশনটা খুবই জরুরি একটা বিষয়। এই বিষয়টা কিছু বিষয় হয়তো এখানে কয়েকটা ধারা নিয়ে বিএনপি বড় দল তাদের কিছু মতদ্বৈধতা দেখা দিয়েছে বা তারা এটা নিয়ে তাদের কেন্দ্রীয় পরিষদে তারা এটা আলোচনার একটা চিন্তা করেছেন। এগুলি ভালো দিক। তবে এটা যেহেতু ছোট্ট একটি প্রোক্লেমেশন, খুব বেশি ওয়ার্ড এখানে নেই, এটি নিয়ে এত বেশি সময় নেওয়ারও কোনো সুযোগ নেই। যদি অনেক বেশি সময় নেয় তাহলে তার ভিতরে একটা সংশয়, সন্দেহ সৃষ্টি হবে, যেটা কোনোভাবেই কাম্য না। অন্যদিকে ছাত্রদেরকেও তিনি আহ্বান করেছেন তারাও যেন একটু ধৈর্য ধরে একটু সময় দেয়, কারণ এই বিষয়টা একটি আইনি বিষয় আনার জন্য একটি সকল দলের সম্মিলিতভাবে এখানে সম্পৃক্ততা জরুরি। যেভাবে 5ই আগস্টে বা 3ই আগস্টে সকল ছাত্র এবং জনতা সকলে যেভাবে এক কাতারে ছিল, এই প্রোক্লেমেশনটা যেন সকলে সম্মিলিতভাবে এক কাতারে থেকে প্রোক্লেমেশনটা আসতে পারে। এখন এই প্রোক্লেমেশনটা কেন জরুরি আর এই 4-5 মাস পরে কেন এটার মাথায় আসলো, এই বিষয়টা নিয়েও কিছু আলোচনা করা দরকার। কারণ অনেক সুশীল আছেন, অনেক ডানপন্থী বামপন্থী বিভিন্ন রকমের মানুষ আমাদের বাংলাদেশের সমাজে বসবাস করে। এক একজনের এক এক রকমের মন্তব্য, এক এক ধরনের ব্যাখ্যা। তো কিছু বামপন্থী বা কিছু অন্য ঘরানার মানুষ, তাদেরকে আমি এটাও শুনতে দেখেছি যে এই প্রোক্লেমেশনের কোনো দরকারই ছিল না, বা এই 5 মাস পরে কেন প্রোক্লেমেশন করার দরকার থাকলে সেটা 5ই আগস্টের আগে করার দরকার ছিল। সেটাও ছাত্ররা ক্লিয়ার করেছিল তখনই, যে 5ই আগস্টই মূলত প্রোক্লেমেশনের জন্য দিন ধার্য ছিল, আর 6ই আগস্টে হলো মার্চ টু ঢাকা ছিল। কিন্তু তারা আবার চিন্তা করলেন যে একদিন পরে যদি মার্চ টু ঢাকা করা হয়, সেই ক্ষেত্রে আমাদের যেই মূল চূড়ান্ত আন্দোলন, সেখানে হয়তো কিছু ব্যত্যয় ঘটতে পারে, কোনো সমস্যা তৈরি হতে পারে। এই জন্য তারা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এটাকে তারা স্থগিত রেখে তারা দ্রুত মার্চ টু ঢাকা এটা আগে আনলেন এবং তার ফলেই আমরা দেখতে পেলাম ঢাকা শহরে এক বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং ঘটনা সেই তারিখ প্রেক্ষাপটে শেখ হাসিনার পতন এবং তার বাংলাদেশ থেকে পালায়ন। মূলত তাদের এই প্রোক্লেমেশনটা তখন করা না করাটা বিষয় না, বিষয়টা হচ্ছে তারা যেই সুচারুভাবে এই বিষয়টা আঞ্জাম দিতে পেরেছিলেন এবং খুব সুন্দরভাবে একটি ডিক্লেয়ার করতে পেরেছিলেন যে মার্চ টু ঢাকা 6 তারিখ নয়, 5 তারিখেই হবে। এই 5 তারিখের এই ঘোষণার কারণেই মূলত সেদিন আমরা একটা অভ্যুত্থান দেখতে পেরেছিলাম, একটা বিজয় দেখতে পেরেছিলাম। এখন এই অভ্যুত্থান যে হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী প্রোক্লেমেশনটা এতদিন হয়নি, সরকার চলছে, এখন কেন জরুরি, এই জরুরিটা কেন, তার বিষয়ে দু একটি কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ। প্রথমত আমরা এই 5 মাস পরে এসে নানা অসঙ্গতি দেখতে পাচ্ছি। বিশেষত আমাদের এই জুলাই অভ্যুত্থানের যে ইতিহাস, সেই ইতিহাস ছিনতাইয়ের চেষ্টা চলতেছে অলরেডি। কিছু কিছু মিডিয়া সোচ্চারভাবে এই ছিনতাই করতেছে এই ইতিহাসগুলি। যেমন আমি প্রথম আলোর যদি একটি রেফারেন্স আপনাদের সামনে টানতে চাই, যে প্রথম আলো একটি নিউজ করেছে যে এই জুলাই বিপ্লবে 1 দফার ঘোষণা প্রথম দিয়েছিল আনু মোহাম্মদ। তো আনু মোহাম্মদকে অনেকেই চিনেন, আমরা ভালো করেই চিনি। আনু মোহাম্মদ একজন প্রতিযশা মানুষ, বাম ঘরানার মানুষ। কিন্তু তার যে জুলাই অভ্যুত্থানে যে তিনি 1 দফার ঘোষণা করেছেন, সেটা আমি এই প্রথম আলো থেকে জানলাম। তার মানে তার আগে তার থেকে জানিই নেই। যেই ঘোষণাটা একজন নাগরিক হিসেবে বাংলাদেশের শুধু নয়, আমি ঢাকা শহরে একজন নাগরিক,
ঢাকাতে আমার অবস্থান, প্লাস আমি এই জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত খবরাখবর রেখেছি, তখনও বিভিন্ন ধরনের লাইভ করেছি, তখন বিভিন্ন আলোচনা করেছি এবং সশরীরে উপস্থিত হয়েছি। তো সেই সময় আমার মতো একজন সচেতন মানুষ যদি আমি সেটা জানতে না পারি যে আনু মোহাম্মদ এই এক দফার ঘোষণা দিয়েছে, তাহলে এই এক দফার ঘোষণার ঘোষক তিনি কিভাবে হন প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে, ঘোষণা আসলে কে দেন? যার নেতৃত্বে যুদ্ধটা পরিচালিত হয় বা যার নেতৃত্বে আন্দোলনটা পরিচালিত হয়, তিনিই মূলত ঘোষণাটা দেন, যার সেই ক্ষমতাটা আছে। আনু মোহাম্মদ কবে কোথায় আন্দোলনে ছিলেন এবং কয়জন লোক নিয়ে তিনি আন্দোলনে কোথায় জড়ো হয়েছিলেন এবং কয়দিন তিনি ছিলেন, এই বিষয়টা কিন্তু আমাদের দেখার বিষয়। তিনি হয়তো একটা প্রেস কনফারেন্স করেছে, সেখানে একটা ঘোষণা দিয়েছেন বা একটা বক্তব্য তিনি পাঠ করেছেন, একটা বক্তব্য দেওয়া আর সেটাই জনগণ গ্রহণ করেছে, এটা কিন্তু কোনোভাবেই আমরা বিশ্বাস করি না, এটা কেউ বিশ্বাস করে না। বরং যদি এটা আপনি বলতে চান, তাহলে তো আমরা ডক্টর সলিমুল্লাহ খান সাহেবকে বলতে পারি, কারণ তারটা আমি নিজে শুনেছি এবং বিভিন্ন মিডিয়াতে তখনই এসেছে, লাইভে এসেছে, তিনি যখন হাইকোর্টের ওদিকে একটি ইয়ে করতেছিলেন, মিছিলে ছিলেন এবং তার সাথে আরো অনেক প্রায় 10-15 জনের উপরে শিক্ষক পরিমণ্ডলের অনেক উচ্চ মান্য লোক সেখানে ছিলেন। সেখান থেকে তিনি বলেছিলেন যে এখন অবস্থা যেমনে দাঁড়াচ্ছে তাতে এই সরকারের পতন ছাড়া আর সমস্যা সমাধান হবে না। তো হলে তো সেটাই এক দফার ঘোষণা হওয়ার কথা, কিন্তু সেটাও কিন্তু সলিমুল্লাহ খান সাহেব কখনো দাবি করেননি বা কেউ বলছেন না যে সেটাই এক দফা ছিল। বরং এক দফাটা কোনটা, যেটা মূলত ওই ছাত্ররা ঘোষণা করেছিল যে 3 তারিখে এক দফা ঘোষণা করেই তারা একটা কর্মসূচি দিয়েছিল। 4 তারিখে কি, 5 তারিখে কি, 4 তারিখ থেকে তারা অসহযোগী আন্দোলনে ডাক দেন। 5 তারিখে মূলত এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন করার কথা ছিল। 6 তারিখে মার্চ টু ঢাকার প্রোগ্রাম ছিল। তো পরবর্তীতে সেই মার্চ টু ঢাকাটাকে 5 তারিখে আনার কারণে এই প্রোক্লেমেশনটা সেদিন আর ঘোষণা করা হয়নি। এই হচ্ছে মূলত ঘটনা। তো যেহেতু এই জুলাই বিপ্লবের মাত্র 5 মাস যাইতে পারলো না, এখনই এর ইতিহাসকে ছিনতাই করা হচ্ছে, এক একজন এক একভাবে ক্রেডিট নিচ্ছে। এই ক্রেডিট নেওয়াটা বন্ধ করতে হলে আপনাকে অবশ্যই এই প্রোক্লেমেশনটা দরকার। আরো কেন দরকার প্রোক্লেমেশনটা? এই যারা এত এত মানুষ শহীদ হয়েছে, প্রায় 2000 মানুষ শহীদ হলো, 30,000 মানুষ উপরে মানুষ আহত হইলো, পঙ্গু হইলো, এদের মর্যাদা কে দিবে? এদের অনুদান কে দিবে? এদের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? এদের রাষ্ট্রীয় যে মর্যাদা, সেই মর্যাদা বা ঘোষণা কে দিবে? এগুলি করতে গেলে অবশ্যই আপনাকে একটা প্রোক্লেমেশন ঘোষণা দিতে হবে। এই প্রোক্লেমেশন ঘোষণা না দিলে, আপনি যদি এটাকে রেভলিউশনই বলেন বা গণতন্ত্র যেটাই বলেন, এটা যদি বলতেই না পারেন, তাহলে এর থেকে মর্যাদাই বা কিভাবে ছিনিয়ে আনবেন বা মর্যাদাই কিভাবে প্রতিষ্ঠিত করবেন? আর এদের যে অনুদান দিবেন সেটা যে সব সময়ের জন্য থাকবে, সেটাই বা আপনি নিশ্চিত কেমনে করবেন? এদের যে পুনর্গঠন করবেন বা পুনর্বাসন করবেন, এই পুনর্বাসন কেমনে করবেন? বা পরবর্তী সরকার যে পুনর্বাসন করবে তারই বা নিশ্চয়তা কি? এই সামগ্রিক বিষয় চিন্তা করলে অবশ্যই প্রোক্লেমেশনটা জরুরি। এটা আমি মনে করি যে প্রোক্লেমেশন হলে এই সামগ্রিক সবকিছু দূরীভূত হয়ে যাবে। আরেকটি বিষয়, আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তিনি আরেকটি কথা বলেছেন যে এই প্রোক্লেমেশনের মাধ্যমেই তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে মূলত সংবিধান নিয়ে, সংবিধান সংস্কার বা সংবিধানের এই বিষয়টি নিয়ে। তখন তিনি বলেছিলেন যে আমরা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি, সেটা হচ্ছে যখনই প্রোক্লেমেশন হয়ে যাবে তখন একটা নতুন একটা বাস্তবতা আসবে। তার মানে এটাও একটা বাস্তবতা যে তখন হয়তো তারা বিপ্লবী সরকার ঘোষণা দেখ আর গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ঘোষণা দেখ, যে কোনো ভাবেই তারা একটা আইনি প্রক্রিয়ায় যাবেন। হয়তো বা তারা এই এতদিন আমরা যেই সংবিধানের অধীনে ছিলাম, হয়তো সেই সংবিধানকে তারা রহিত করতে পারেন, স্থগিত করতে পারেন এবং নতুন ভাবে তারা সামনে এগোতে পারেন এবং পরবর্তী সরকার যারা আসবেন বা পরবর্তী গণ অধিকার পরিষদ কায়েম করে সেখানে নতুন একটা সংবিধান হোক বা সংবিধান সংস্কার হোক, সেগুলি করা যাবে। কিন্তু মূলত এই প্রোক্লেমেশনটা সরকারের জন্য জরুরি। তো এই বিষয়গুলির কারণেই মূলত এই প্রোক্লেমেশনটা জরুরি ছিল, যেটা আজকে হওয়ার কথা ছিল। তবে যেহেতু আজকে হয়নি, কিন্তু সরকার একটু যদিও সময় নষ্ট করেছে, আমি এতটুকু সময় সরকারে দিতে চাবো এবং এখনই আমি হতাশ হব না। আশা করি সরকার সদিচ্ছা আছে এবং অনতি বিলম্বেই, অর্থাৎ যেহেতু আগামী বৃহস্পতিবার একটি ডেট দিয়েছেন, বৃহস্পতিবার হয়তো সকলের সাথে বসবেন এবং সেখান থেকে একটি ঐক্যমতের ভিত্তিতে আশা করি একটা প্রোক্লেমেশন আসবে। হয়তো বিএনপির কিছু প্রস্তাবনা থাকবে এবং তার ভিতরে একটা প্রোক্লেমেশন আসুক, আমাদের সকলের জন্য একটি উত্তম একটা কিছু এখান থেকে আসবে, সেটাই আমরা আশা করতে পারি। সর্বশেষ আমি যে আলোচনাটা দিয়ে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপিকে নিয়ে অনেক সমস্যা, অনেকে বিভিন্নভাবে আলোচনা করতেছে। কেউ কেউ বলতেছেন এখন যে বিএনপি গত জুলাই অভ্যুত্থানে তাদের কোনো অংশগ্রহণ ছিল না, আর এইটার রেফারেন্স হিসেবে বিএনপির মহাসচিবের তৎকালীন মানে ওই সময় জুলাই অগাস্টের ওই সময়ের কিছু বক্তব্য, যেমন তিনি বলেছেন, বারবার বলেছেন, সাংবাদিকদের বলেছেন যে এই অভ্যুত্থানে
বিএনপির কোনো অংশগ্রহণ নাই, ছাত্র দলের কোনো অংশগ্রহণ নাই, এটা তারা বারবার বলেছেন। এটাকে এখন টেনে এনে অনেকে দাবি করতেছেন যে আসলে বিএনপির, বিশেষ করে আমি বলি পিনাকি দাদা এই কথাটা বলেছেন, যদিও পিনাকি দাদা অনেক অভিমানের সাথে বলেছেন, সেটাও আমি বুঝি, কিন্তু এটা নিয়ে আবার অনেকে আবার জোরে দিচ্ছেন যে আসলে বিএনপির কোনো অবদান নেই। আমি সেটা বিশ্বাস করি না। অবশ্যই এই জুলাই বিপ্লবে সবচাইতে বড় যেই কয়েকটি দলের অংশগ্রহণ ছিল তার ভিতরে বিএনপি অবশ্যই অবশ্যই বড় একটি দল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ তাদের কর্মী বেশি, তাদের সমর্থক বেশি, সারা বাংলাদেশ ব্যাপী তাদের সমর্থন, এই জন্য বিএনপির অবদান এখানে কোনোভাবে অনস্বীকার করা যাবে না। এবং সাথে সাথে বিএনপির যেই বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনিও যে সেখান থেকে বাইরে থেকে বিদেশ থেকে বাংলাদেশের ভিতরে এই আন্দোলনটাকে চাঙ্গা করার যত মাধ্যম হতে পারেন, পন্থা হতে পারেন, সবগুলি তিনি অ্যাপ্লাই করেছেন, সেটাও আমরা শুনেছি। যে কারণে বিএনপির অবদানকে আমরা অস্বীকার করবো না। তবে ওই বক্তব্যটার ব্যাখ্যা কি, মহাসচিব সাহেব যে বলেছিলেন যে বিএনপি এখানে সম্পৃক্ততা নাই, সেটার ব্যাখ্যা আমার কাছে রয়েছে। সেটার ব্যাখ্যা হচ্ছে মূলত যে বিগত 16 বছরে আমরা যখনই কোনো একটা আন্দোলন দেখেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তখন তাদেরকে একটা ট্যাগ দিয়ে ট্যাগায়িত করে মূলত তাদেরকে সেই আন্দোলনকে অবদমিত করা হয়েছে, তাদেরকে সেই আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বা একেবারে অঙ্কুরেই সেই আঙ্গুরকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে। তো এই আন্দোলনটা একমাত্র আন্দোলন, এই বিগত 16 বছরে যে আন্দোলনের সকল ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, সকল ধরনের মানুষ একীভূত হয়েছে, এবং এখানে বাম ঘরানার যে বুদ্ধিজীবী তারা পর্যন্ত এই আন্দোলন নিয়ে উচ্চবাচ্য কোনো বক্তব্য দিতে পারেনি। 1-2 জন বিপদগামী ছাড়া মোটামুটি সকলেই এই আন্দোলন সাথে সহমত পোষণ করেছেন। তো এই আন্দোলনটাকেও যেন কোনোভাবে জামাত বিএনপির আন্দোলন বলে ট্যাগ দিতে না পারে, বা এটা যেন প্রতিষ্ঠিত হতে না পারে, মূলত এ কারণেই বারবার সতর্কতার সাথে অস্বীকার করে আসতেছিল তাদের সম্পৃক্ততার কথা। ইভেন তারা যে সম্পৃক্ত ছিল সেটা খুবই সংগোপনে, অর্থাৎ কোনোভাবেই যেন তাদের ব্যানার এখানে প্রতিষ্ঠিত না হয়, তাদের নাম যেন প্রতিষ্ঠিত না হয়। এটা অবশ্যই বিএনপির জন্য একটি ভালো একটা দিক ছিল। বিএনপি একটি যৌক্তিক এবং একটি বিচক্ষণতার পরিচয় তারা দিয়েছে, এজন্য তারা সেলুট পাওয়ার যোগ্য। অতএব আমি কোনো ক্রমেই আমি তাদের অবদানকে অস্বীকার করব না, বরং বাংলাদেশের এই অভ্যুত্থানটা হয়েছে সকল দলমত সকলের নির্বিশেষে। বরং বলতে গেলে জাতীয় পার্টিরও একটা অংশগ্রহণ ছিল, যদিও জাতীয় পার্টি পার্টিগতভাবে যেহেতু তারা আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সাথে তাদের দীর্ঘদিনের বোঝাপড়া সম্পর্ক, সে কারণে আমরা জাতীয় পার্টিকে ঘৃণা করতেছি, বা তাদের কোনোভাবে তাদেরকে আমরা এখন অনুমোদন দিতেছি না, কোনো কাজের ভিতরে আমরা তাদেরকে ডাকতেছি না। সে কারণে আমরা ভিন্ন একটা বিষয়, কিন্তু এই আন্দোলনের ভিতরে তাদেরও একটা ভূমিকা ছিল। আওয়ামী লীগেরও কিছু কিছু যারা ছিল, যারা সরাসরি আওয়ামী লীগের কর্মী নয়, অথবা কিছু কর্মী এমনও আছে যাদের ভিতরে মানবতা ছিল, তারাও আন্দোলনে ছিল। বলতে গেলে যাদের ভিতরে মানবিক গুণ ছিল, মানবিক দিক ছিল, তারা সকলেই আন্দোলনের পক্ষে ছিল। শুধুমাত্র কিছু জানোয়ার, কিছু অমানবিক মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, যারা জানোয়ারের থেকেও খারাপ, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বাল হুম আদল, যে বরং তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, কিছু কিছু শ্রেণী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। সেই শ্রেণীর গুণ যাদের ভিতরে ছিল, শুধুমাত্র তারাই এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল, এবং এই বিপ্লবকে প্রতিহত করার চেষ্টা করেছিল, এবং বিপ্লবের বিরোধিতা করতে চেয়েছিল। অতএব এই সময় এসে আমি সকলকে আহ্বান করব, ওই সময় যেহেতু সকলে একীভূতভাবে আমরা একসাথে এক প্ল্যাটফর্মে এসে আমরা আন্দোলন করেছি, এখন এই প্রোক্লেমেশনটা যখন ঘোষণা হবে, তখন যেন আমরা সকলে একসাথে হয়ে আমরা এই প্রোক্লেমেশনটা ঘোষণা করতে পারি। এখানে বিএনপির অনেক অবদান আছে, সেগুলি স্বীকার করতে হবে। বিএনপির 16 বছরের যে অবদান, সেটাকেও স্বীকার আনতে হবে। ছাত্রদের যেই বুদ্ধিমত্তার পরিচয়, আন্দোলনের যেই তারা নির্ভীকভাবে সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের জায়গাটাও তাদের নিশ্চিত করতে হবে। ইভেন এখানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, সকলকে স্মরণ করে সকলের মর্যাদা নিশ্চিত করে আমাদের একটা প্রোক্লেমেশন আসা দরকার। এজন্যই আমি চাই প্রোক্লেমেশন হোক, এবং অনতি বিলম্বে অর্থাৎ দ্রুততার সাথে এই প্রোক্লেমেশনটা আমি প্রত্যাশা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।